This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শান্তনুবাবু একটাই প্রশ্ন বিশেষ করে এই মুহূর্তে যেটা উঠে আসছে অর্থাৎ মূলত কেন এতটা সময় লাগলো এতটা দিন চলে যাওয়ার পর ইডির পর সিবিআই অ্যাক্টিভ হলো প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে জানাই অনেক দিন পরে আমি সময় পেলাম আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি প্রথমেই বলি যে কেসটার আজকে যেটার ফ্যাক্ট ইন ইস্যু যেটা 2014-তে টেটের যে প্রাইমারির সেই ব্যাপারে আজকের যে আলোচনাটা হচ্ছে আর কি তো 2014-র কেস সিবিআইয়ের কাছে এলো 2022-এ আপনারা নিশ্চয়ই জানেন এবং 2023-এর মে মাসে এসে সিবিআই প্রথম চার্জশিটটা করলো যেটা ফার্স্ট চার্জশিট তারপরে আমার যতদূর মনে পড়ছে মে মাসে আপনার মে মাসের প্রথম 2023-এর মে মাসে যখন চার্জশিট হয় তারপরে এবছরের প্রথমে জানুয়ারি মাসে দ্বিতীয় মানে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছিল এবং এই ডিসেম্বরে মে মাসে হলো তারপরে আপনার জানুয়ারিতে 2024-এর জানুয়ারিতে একটা চার্জশিট হয়েছিল আর এই যে চার্জশিট হলো একটা বলে দিই আজকে এই যে প্রাইমারি টেটের কেন দেরি হলো সেই প্রশ্নের প্রথমেই হবে আগে আমাদের দেখতে হবে কত ক্যান্ডিডেট ছিল 43,000 ক্যান্ডিডেট ফার্স্ট ফেজে 35,000 সেকেন্ড ফেজে 8,000 বিপুল সংখ্যক ক্যান্ডিডেট ওএমআর শিট গায়েব আপনারা জানেন যে ওই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এস বাসুরাই অ্যান্ড কোম্পানির যারা অধিকর্তা তাদের চার্জশিট করা হয়েছিল তার কারণই হচ্ছে আপনার ওই বা ওএমআর শিট সমস্ত নষ্ট করার জন্যে তো যেখানে ওএমআর শিট নেই শুরুতে সিবিআইয়ের কাছে আমি একটা জিনিস বলে দিই আজকের যে টিমটি এই টেটের কেস প্রাইমারির কেস করছে আমি পার্সোনালি চিনি যে দুজন অফিসার করছে অত্যন্ত দক্ষ অফিসার আপনাকে বলি তারা প্রথমে যে যখন পেয়েছিল একদম অন্ধভাবে দিশাহীন কোনো দিশা ছিল না তারপরে আপনার যদি আপনি ধরুন 43,000 ক্যান্ডিডেটের মধ্যে যদি আমি 10%কেও অ্যাট র্যান্ডাম এক্সামিন করি তাহলেও আমার প্রায় 4,300 ক্যান্ডিডেটকে এক্সামিন তার মধ্যে থেকে আপনার যেটা পরবর্তীকালে সিবিআই যখন ফার্স্ট একটা টার্নিং পয়েন্ট পেল যে প্রথম ফেজে যে 35,000 যাদের চাকরি হয়েছিল সেই 35,000-এর মধ্যে কোনো জেনারেলি গন্ডগোল যখন পাওয়া গেল না পরের ফেজে সেকেন্ড ফেজে যে 8,000 ঢুকেছিল সেই ক্যান্ডিডেটগুলোর সাথে যখন পাওয়া গেল তারপরে হলো কি প্রচুর আপনার কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়া গেছিল কিছু টাকার লেনদেন ক্যাশ এবং তারপরে একজন যখন কেউ ক্যাশ দেওয়ার কথা বলেছে দ্বিতীয় যার কাছে দিয়েছে তাদের ক্রস এক্সামিনেশন করানো ফেজ বাই ফেজ সিবিআই দেখুন এখনও কিন্তু সিবিআই আরও চার্জশিট করবে আপনি দেখবেন চার্জশিটের যে প্রভিশন রাখা হয়েছে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই করবে শান্তনুবাবু একটুখানি থামাচ্ছি আপনার কাছে অবশ্যই করে আসবো অর্থাৎ আপনি মূলত যেটা বলতে চাইছেন অর্থাৎ তদন্ত এবং তদন্ত প্রক্রিয়া চলার যে সময়টা সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে তাই কি দেখুন তদন্ত প্রক্রিয়া আমাদের সিবিআইয়ের একটা ব্যাপার হয়েছে যেখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই আমাকে দেখে কাজ করতে হয় সেই জন্যই সময় লাগার বিষয় অনেক এজেন্সির বাইরের এজেন্সির কাছেও আমরা নির্ভরশীল একটু আইনগত দিকটা জেনে নিই অরিন্দমবাবু কেন এই সময়টা লাগার উনি যেমন বলছেন যে তদন্ত করার যে সময়টা কোয়ালিটি কোয়ান্টিটি খুব গুরুত্বপূর্ণ তথ্যের কথা বললেন কিন্তু এই সময়টা তো দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি সেখানেই কি প্রশ্ন উঠছে না সময় লাগবে বা সময় উনি বললেন যে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কাস্টডিতে আছে সে সবসময় বেলের চেষ্টা করবে বেল পাওয়ার জন্য তো আজকে যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে যদি তার যে মানে সুতো দিয়ে ঠিক করে মানে তার ইনভেস্টিগেশনকে না বাড়তে পারে তাহলে কিন্তু আজকে যে আলোচনাটা আমরা করছি ডিসচার্জ পিটিশন অর্থাৎ যে অ্যাকিউজ সে ডিসচার্জ পিটিশন করছে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডও আছে কেন তাদের কিন্তু প্রাইমা ফেসি লক্ষ্য হবে তাদের কাস্টডি ট্রায়াল না হয় যদি আজকে তারা না করতে ট্রায়াল যদি এগিয়ে যায় তাহলে বেল পাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে তো সেখানে সিবিআই এই যে যুক্তিগুলো দিচ্ছে সেটা ফেলে দেওয়ার মতো যুক্তি নয় তার কারণ হচ্ছে আজকে আমরা দেখি একটা লোক অ্যারেস্ট হওয়াতে তো সমস্যা নেই কনক্লুসিভ জায়গায় নিয়ে যাওয়াটা খুব আমাদের বড় জায়গা আর যেখানে প্রভাবশালী তকমা আছেই সেখানে দাঁড়িয়ে যদি এই ইনভেস্টিগেশন যদি প্রপার না হয় তাহলে কিন্তু কোর্টের সামনে কিন্তু আমরা দাঁড় করাতে পারবো না কারণ একটা লোকের কিন্তু আপনাকে বুঝতে হবে বেল পাওয়াটা কিন্তু তার বেসিক অধিকার একটা মানুষের জেলে থাকাটা তার কিন্তু জায়গা না
যদি আপনার কাউকে জেলের ভেতরে রাখতে হয় তাহলে সেরকমই প্রমাণ কোর্টের সামনে দাখিল করতে হবে যেটাকে কোর্ট ওভারলুক করতে পারবে না। অর্থাৎ যদি ইনভেস্টিগেশন ঠিকঠাক না হয় তাহলে আজকে যে আলোচনা করছি কালকে বেল পেয়ে গেলে তো সেই সিবিআই দিকে আঙুল উঠবে যে বেল কেন পেয়ে গেল। তাহলে সেই জায়গাটার জন্য এই টাইমটা দরকার। আর আমার মনে হয় এই যে আজকে ডিসচার্জ পিটিশন, যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যেটা আমরা আজকে আলোচনা করছি, এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। এই ডিসচার্জ পিটিশন যদি হয়, দেখুন আজকে আমরা দীর্ঘ সত্যতা বলছি, এখানে অ্যালাউ না হলে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই ডিসচার্জ পিটিশন এগেন্স্টেও যাওয়া যাবে, তাহলে সেখানেও সময় নষ্ট হবে। আর সবসময় এটা ভাবার কোনো কারণ নেই যে ইনভেস্টিগেশন এজেন্সি সময়টা নষ্ট করে, যারা অ্যাকিউজ তারাও সময় নষ্ট করে, সো দ্যাট তাদেরকে যেন কাস্টডি ট্রায়াল ফেস করতে না হয়। তাহলে অনেকগুলো বিষয় আছে, শুধু একটা এজেন্সিকে আমি দোষ দেবো না। আর যেটা আপনাকে বললাম বারবার, এজেন্সি যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন কমপ্লিট না করতে পারে তাহলে এই হাই প্রোফাইল কেসে কিন্তু যে অ্যাকিউজ তাকে কিন্তু জেলে রাখাটা সত্যি খুব কষ্টের হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল পার্ট শান্তনুবাবু এবং অরিন্দমবাবু দুজনেই তুলে ধরলেন। বিজেপির তরফ থেকে রাজশ্রী লাহিড়ী আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন, রাজশ্রী স্বাগত জানাচ্ছি। শুভময়দা, ঠিক এখানেই যে প্রশ্নটা উঠে আসছে, যেমন কোয়ালিটি এবং কোয়ান্টিটির কথা প্রাক্তন সিবিআই কর্তা বললেন, অপরদিকে আইনজীবী যে কথা বললেন যে অপেক্ষা করতে হবে, তদন্ত শেষ হওয়া শুধু নয়, তার সঙ্গে ঠিক কীরকমভাবে চার্জ গঠন করা হচ্ছে এই পুরো প্রসেসটার জন্য। কিন্তু সত্যি কি শুধুমাত্র সেই জায়গা, যদিও অরিন্দমবাবু আইনজীবী যিনি রয়েছেন তিনি বলছেন যে এর মধ্যে অন্য কোনো মানে খোঁজা হয়তো উচিত নয়, তাই কি বারবার করে এরই মধ্যে আলোচনায় প্রভাবশালী তত্ত্বের কথা এসছে, সময়ের প্রসঙ্গ এসছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন? শুভময়দা। দেখুন, আইনের বিষয়ে আমাদের দেশে তো একটা দীর্ঘসূত্রিতা আছে এবং সত্য আমাদের দেশের একটা নিয়ম যেটা আমরা সাধারণ মানুষ বুঝি, সেটা হচ্ছে যতক্ষণ না সমস্ত তথ্য প্রমাণ সহযোগে কাউকে দোষী না বলা যাচ্ছে ততক্ষণ এই অভিযোগের আলোচনা চলবে, রাজনৈতিক আলোচনা চলবে। কিন্তু একই সঙ্গে যারা অভিযুক্ত তারা তো চেষ্টা করবেন তারা নিজেরা যাতে জেল থেকে ছাড়া পান। এটা তো একেবারে ভারতবর্ষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে। ফলে এটা দুদিকের মধ্যে একটা যে আমাদের আইনি ব্যবস্থা তার মধ্যে একটা লড়াই চলবে। এবার এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি আলোচনা করি সেটা হচ্ছে রাজ্যে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে বলা হচ্ছে সেগুলো যদি সত্যি হয় সেক্ষেত্রে রাজ্যের সংস্থা তো তদন্ত করেনি, আমরা চোখের সামনেই দেখেছি। রাজ্যের সংস্থাই যদি তদন্ত করতো তাহলে তো এই সমস্যাটা আগামী দিকে খুব একটা কেন্দ্রীয় সংস্থাকে তার দায়িত্ব নিতে হতো না। কিন্তু তারপরে কেন্দ্রের সংস্থা যখন দায়িত্ব নিচ্ছে তখন আমাদের যে প্রশ্নটা আসছে বা বিরোধী রাজনৈতিক দল যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই তুলবেন যে কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের মধ্যে কি কোনো সেটিং আছে যার জন্য এই যে সংস্থাগুলি তদন্তকারী সংস্থার উপর প্রভাব থাকছে এবং যার ফলে এই বিষয়গুলি দীর্ঘায়িত। অত্যন্ত দায়িত্বশীলভাবেই আমাদের যিনি আইনজীবী ভাষায় আছেন এবং যিনি সিপিআই প্রাক্তন অধিকর্তা তারা বলেছেন যে যেভাবে আমাদের দেশের কাজ হয় সেভাবেই হচ্ছে এবং রাজনৈতিক আলোচনায় উল্টো প্রসঙ্গটা উঠে আসবে এবং তাই নিয়ে চর্চা চলবে। কিন্তু একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার যে এই বিষয়টি সত্যি হোক কি না হোক কেন্দ্র এবং রাজ্য এই দুটি জায়গা তো অবশ্যই বিজেপি আর তৃণমূল নয়। আমাদের দেশের যে সংসদীয় কাঠামো তাতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় সাধন, এই যে অভিযোগ এবং তার নিরিখে তদন্তের ক্ষেত্রে কতটা হয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন উঠেছে বলেই যে তৃণমূল বা বিজেপির ভোট কমে গেছে, সিপিএম কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে এমনটা নয়, কিন্তু এই প্রশ্নগুলো মানুষের মনে আছে এবং আগামী দিনে যে রাজনৈতিক আলোচনা সেই রাজনৈতিক আলোচনায় বারবার এই প্রসঙ্গগুলি উঠে আসবে এবং একে অপরের বিরুদ্ধে যে রাজনৈতিক বক্তব্য সেটা প্রত্যেকটি দল রাখবেন। ফলে বিষয়টি এখনো অমীমাংসিত। আমার মনে হয় হঠাৎ উত্তেজিত হয়ে কিছু একটা বলে ফেলা সেটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা করবেনই, কিন্তু আমাদের আইনজীবী মহাশয় এবং সিবিআই আধিকারিক যেটি বলেছেন আমার মনে হয় রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে সেটি অত্যন্ত যুক্তিযুক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।